ট্রেন জার্নি। জানালার পাশে বসে চলে যাওয়া ল্যান্ডস্কেপগুলো দেখতে কার না ভালো লাগে। ওই যে মাঠ, নদী, ছোট্ট ছোট্ট স্টেশন পেরিয়ে যাওয়া একটা আলাদাই আনন্দ, তাই না? কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন, যদি আপনার কো প্যাসেঞ্জাররা ঠিক মানুষ না হয়? যদি যে ট্রেনে আপনি সাফার করছেন সেটার গন্তব্যস্থল হয় এই পৃথিবীর বাইরে অন্য কোনো জাগাত? আমাদের এই শোনানোর আসরটা বাংলা সাহিত্যের এরকমই কিছু মনে রেখে দেওয়ার মতো সৃষ্টি নিয়েই তৈরি। আর আমাদের পেশ করার ধরনটা আমরা একটু পুরনো স্টাইলই রাখতে চেষ্টা করি। কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্টসের ঝামেলা নেই, একেবারে সাদামাটা। শুধু আমার কণ্ঠ আর আপনার কল্পনা, যাতে আপনার মনের মধ্যে ছবিটা আরও বেশি সুন্দর করে বা হয়তো আরও ভয়ঙ্করভাবে ফুটে ওঠে। তো আজকে আমরা যে আখ্যানের দিকে এগোব সেটার নাম ভৌতিক ট্রেন, আর এটা লিখেছেন সমুদ্রপাল। রেডি তো? কারণ এই ট্রেনের ফার্স্ট বেল কিন্তু পড়ে গেছে, আপনার সিটটা খালি পড়ে আছে। চলে আসুন, যদি আসতে পারেন। জঙ্গল ঘেরা একটা ছোট্ট সবুজ গ্রাম, নাম তার লালডুব। গ্রামের পাশ দিয়েই তীর তীর করে বইয়ে গেছে একটা নদী, আর সেই নদীর জল দিনে রাতে সব সময় লাল। নদীর দুধারেই ঘন জঙ্গল, ওপারে শুধু নানা রকমের পাহাড়, আর সেই পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ওপর দিয়ে চলে গেছে একটা ট্রেন লাইন। শুধু একটা লাইন, সিঙ্গেল লাইন, মানে একসাথে একটার বেশি ট্রেন যেতেও পারে না, আসতেও পারে না। রাত হলে শুধু লং ডিস্টেন্সের ট্রেনগুলো ওই পথ দিয়ে চলাচল করে। তখন তো লোকাল ট্রেন বন্ধ হয়ে যায়। লালডুব গ্রামে লোকজন খুব একটা বেশি না। এখানকার মানুষজনের সারাদিন কেটে যায় চাষবাস করে। সন্ধেবেলা সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সবাই মাঠ থেকে বাড়ি ফিরে আসে, আবার সকালে ঘুম থেকে উঠে যে যার কাজে। সিম্পল লাইফ। কিন্তু বেশি দিন এইভাবে চলল না। একদিন রাতে ঘটে গেল সেই অদ্ভুত ব্যাপারটা। দূরপাল্লার একটা ট্রেন লালডুবের ওই রেলপথ ধরে যাচ্ছে। যখন ট্রেনটা ঠিক লালডুব নদীর ওপরের ব্রিজে এসে পৌঁছাচ্ছে, হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গেল। ঠিক সামনে আর একটা ট্রেন। অন্ধকার রাতে ট্রেন লাইনের ওপর হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ল, এমন তো কোনোদিন হয় না। যাত্রীরা জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছে, কোনো লাল সিগন্যালও তো জ্বলছে না। তাহলে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল কেন? হঠাৎ তাদের চোখে পড়ল সামনে আরেকটা ট্রেন। সবাই তো অবাক। এই সময়ে এই সিঙ্গেল লাইনে সামনে আবার কিসের ট্রেন? ট্রেনে ড্রাইভার নেমে সামনে এগিয়ে গেল। গিয়ে দেখে সামনে ট্রেনটার মধ্যে কোনো লোকজন নেই, কোনো প্যাসেঞ্জার নেই, এমনকি ড্রাইভারকেও দেখা গেল না। তাহলে তাহলে এই ট্রেনটা এখানে এলো কি করে? ট্রেনটার যে গার্ড সাহেব ছিলেন, তিনি বেশ বয়স্ক আর এক্সপিরিয়েন্সড। টর্চ নিয়ে ট্রেনটার সামনে গিয়ে নাম্বারটা দেখার চেষ্টা করলেন। ট্রেনটার নাম্বার 000। কি আশ্চর্য ব্যাপার! এই নাম্বারে তো কোনো ট্রেন নেই। তাহলে ট্রেনটা এলো কোথা থেকে? ৩৫ বছর ধরে চাকরি করছেন ওনার। রেল কোম্পানির খুঁটিনাটি সব ওনার জানা। ওনার মনে সন্দেহ হল, নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ট্রেন। গার্ড সাহেব ড্রাইভারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিলেন। তারপর তিনি ড্রাইভারকে বললেন, দেখো তো ট্রেনটাকে ড্রাইভ করে সরাতে পারো কিনা। ওটাকে সরানো না গেলে খুব মুশকিলে পড়তে হবে। জায়গাটা একেবারে নির্জন, ঘুচকুটে অন্ধকার, গাড়ি ভর্তি প্যাসেঞ্জার, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। ড্রাইভার টর্চ হাতে করে যেই না ওই ট্রেনের ড্রাইভার্স কেবিনে ঢুকতে যাচ্ছে, অমনি নিমেষের মধ্যে একটা ছায়া পাশে সরে গেল। ড্রাইভার লোকটা সাহসী, সহজে ভয় পায় না। রোজই তো তাকে কিছু না কিছু দেখতে হয়। কত লোক তো রেল লাইনে মাথা দিয়ে সুইসাইড করছে, তারপর তাদের আত্মারা এখানেই ঘুরে বেড়ায়। ড্রাইভার যেই না ট্রেনটা চালানোর জন্য বসেছে, অমনি এক বিরাট কালো লোক, চোখগুলো যার আগুনের ভাঁটার মতো জ্বলছে, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, আর হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা, পেছন থেকে এসে ছুঁড়ে ফেলে দিল ড্রাইভারকে বাইরে।
বেচারা ড্রাইভার মাটিতে পড়ে জ্ঞান হারালো। এক্সপিরিয়েন্সড গার্ড সাহেব বুঝে গেলেন পুরো ঘটনাটাই ভৌতিক কাণ্ড। মানুষের পক্ষে এর সমাধান করা অসম্ভব। আগের ট্রেনে ফিরে এসে তিনি প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে বললেন, আপনারা সব কিছু তো নিজের চোখে দেখলেন, তাই আমার মনে হচ্ছে আমাদের আজ এখানে থাকা উচিত হবে না। সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা একটা ভৌতিক ট্রেন। আমরা বরং নিজেদের ভালোর জন্য আবার আগের স্টেশনে ফিরে যাই। পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর যা হয় কিছু একটা করা যাবে। পরের দিন সকালে যখন ট্রেনটা রামগড় স্টেশনে পৌঁছল, সবাই অবাক। গার্ড সাহেব নিজে ট্রেন চালিয়ে নিয়ে এসেছেন। ড্রাইভার তখনও অজ্ঞান। স্টেশন মাস্টার সব শুনলেন। 000 নম্বরের ট্রেন? এমন কোনো ট্রেন তো ওনার রেকর্ডে নেই। পুরো দেশে এমন নম্বরের কোনো ট্রেন থাকার কথা না। পুরনো ফাইলপত্র বের করা হলো, চেক করা হচ্ছে আগে কোনো ট্রেনের এই নাম্বার ছিল কিনা। আর তখনই বেরিয়ে এলো সেই ইতিহাস। আজ থেকে প্রায় অলমোস্ট 185 বছর আগে রামগড়ে রাজত্ব করত রাজা শেরওয়াজাল। সেই রাজার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল 000, আর তার ইচ্ছা অনুযায়ী একটা ট্রেনের নাম্বার দেওয়া হয়েছিল 000। রাজা মারা যাওয়ার পরও ট্রেনের ওই নাম্বার পাল্টানো হয়নি। তার স্মৃতির উদ্দেশ্যে ওই নাম্বারটাই রয়ে গেল। কিছুদিন পর ট্রেনটা লালডুব গ্রামের ওই লাল নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। অসংখ্য যাত্রী ছিল সেই ট্রেনে। তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। এমনকি ট্রেনের একটা লোহার টুকরোও তখন খুঁজে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে চারদিকে খবর দেওয়া হলো। পুলিশ, মিলিটারি সবাই এসে হাজির হলো লালডুবের সেই ব্রিজের ওপর। ট্রেনটাকে সরাতে হবে। কিন্তু কি আশ্চর্য! কোথায় সেই 000 নাম্বারের ট্রেন? রেল লাইন সম্পূর্ণ ফাঁকা। ট্রেনের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সেই রাতে ড্রাইভার আর গার্ডও এসেছে। তারা সব দেখে শুনে হতভম্ব। তখন কারো বুঝতে বাকি রইল না যে সমস্ত ঘটনাটা একটা ভৌতিক ব্যাপার, আর ট্রেনটাও ভৌতিক। সবাই তো এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। এখন কি করা যায়? কারো মাথায় কিচ্ছু ঢুকছিল না। অবশেষে সেই লালডুব গ্রামের একজন বুড়ো লোক, বয়স প্রায় 85, তিনি এখানে এসে সবকিছু দেখে শুনে বললেন, সবে তো একদিন এরকম ঘটনার কথা শুনলাম। আজকের দিনটা না হয় দেখাই যাক, কাল কিছু না কিছু একটা করা যাবে। আমি 85 বছর এই গ্রামে আছি, জীবনে কোনোদিন এরকম ঘটনার কথা শুনিনি। ড্রাইভার সাহেব আর গার্ড সাহেব যখন দেখেছেন, তখন কিছু না কিছু ভৌতিক ব্যাপার তো নিশ্চয়ই আছে। বৃদ্ধর কথা মতো সবাই যে যার জায়গায় চলে গেল। শুধু পুলিশ আর মিলিটারিদের ওখানে রেখে দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য। আর ঠিক করা হলো যে ওই দিন রাতে ওই পথ দিয়ে কোনো ট্রেন চলবে না। রাত ঘনিয়ে এলো। রেল লাইনের চারপাশ পুলিশ মিলিটারি ঘিরে রেখেছে। সারা রাত পাহারা চলছে। ঠিক তখন মাঝরাত। গড় অন্ধকার। চাঁদের আলো নেই। এমনকি জোনাকির আলো দেখা যাচ্ছিল না। হয়তো পাহারাদাররা একটু বিরক্ত হয়ে ঘুমের ঘরে ঢুলছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল গড়ের শব্দে। কিন্তু গড়ির হেডলাইট জ্বলছে না তো, কেন? তারপরে মনে পড়ল, আধ তো রাতের সব গাড়ি বন্ধ রাখা আছে। হঠাৎ মনে পড়ল কাল রাতের সেই ভৌতিক ট্রেনের কথা। টর্চলাইট ফেলা হলো। দেখা গেল একটা ট্রেন পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে। সেই ট্রেনের মধ্যে থেকে হা হা হি হি নানা রকম বিশ্রী ধরনের হাসির আওয়াজ শোনা যাচ্ছে। ওই রকম প্রচণ্ড স্পিডে আসতে আসতে হঠাৎ ট্রেনটা লাল নদীর ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল। পুলিশ মিলিটারিরা গুলি ছুড়তে লাগলো ট্রেনটাকে টার্গেট করে। কিন্তু কিচ্ছু হলো না, শুধু শুধু গুলি খরচ হলো। খটাকখট করে গাড়ির সমস্ত দরজা খুলে গেল। প্রায় 1000 খানিক ছায়ামূর্তি সেই লাল নদীর জলে নেমে গেল। পুলিশ মিলিটারিরা ভাবল, এই সুযোগ, সব ভূত এখন জলে নেমেছে। তারা দল বেঁধে ভাগ ভাগ করে ট্রেনের এক একটা কামরায় ঢুকল, আর সঙ্গে সঙ্গে ট্রেনের কামরাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গেল। মানুষ কি আর ভূতের সঙ্গে এঁটে উঠতে পারে? ওরা ছায়ার মতো জলে নেমেছিল, আবার কখন যে মানুষেরই ছায়া হয়ে ট্রেনে ফিরে এসেছে সেটা কি আর মানুষের পক্ষে বোঝা সম্ভব? পরের দিন সকালে গ্রামের লোকেরা সেই জায়গায় এসে হাজির হল। দেখল পুলিশ, মিলিটারি সবার লাশ পড়ে আছে লাইনের ধারে।
সেই বৃদ্ধ লোকটি এবার বুঝতে পারলেন যে এটা সত্যি সত্যি ভুতুড়ে ব্যাপার। নিশ্চয়ই ভূতগুলোর কোনো ক্ষতি করতে গিয়েছিল, তাই সবার এই দশা। খবর গেল রামগড়ে। ওইখানে ওপরের মহলেও খবর ছড়িয়ে পড়ল। মন্ত্রীরা সব মাথা চুলকোতে লাগল, কিন্তু সকলের মুখে একই কথা, এখন কি করা যাবে, এখন উপায় কি? তখন সেই বৃদ্ধটি বললেন, এসব মানুষের পক্ষে সম্ভব নয়। এতদিন কোনো কাণ্ড ঘটেনি, আজ হঠাৎ এমন ঘটনা ঘটল কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে। অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তো আজ থেকে প্রায় ১৪৩ বছর আগে। সবচেয়ে ভালো হবে ভালো একজন গণৎকার দিয়ে উপায় বের করা। এখান থেকে বিরাজগড়ের দূরত্ব প্রায় 30 মাইলস। সেখানে লোক পাঠানো হল মোহাম্মদ ফরিদ গণৎকারকে ডেকে আনার জন্যে। বিকেলের দিকে ফরিদ ওঝা এলেন। সব শুনে তিনি একটা লিস্ট বানালেন। ফুল, বেলপাতা, গোলাপ জল, কচি বাঁশ গাছ, কাঁটা, নারকেল পাতার ঝাঁটা, লঙ্কা সর্ষের তেল আর দক্ষিণা হল হিমালয়ে যাওয়া আসার খরচ। যথারীতি সব জোগাড় করা হলো। রাতে ফরিদ গণৎকার সেই ভুতুরে জায়গাটায় গিয়ে হাজির হলেন। গ্রামের প্রচুর লোকও সেই দিন রাতে ওখানে ছিল। গণৎকার প্রথমে ট্রেন লাইনের ওপর পুজো করলেন, তারপর আগুন জেলে যজ্ঞ শুরু করলেন। সবাই খুব ইন্টারেস্ট নিয়ে দেখতে লাগল গণৎকারের কেরামতি। আর ঠিক তখনই প্রচণ্ড গতিতে ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ল আগুনের সামনে। আগুনের মধ্যে একটা ছায়ামূর্তি দেখা গেল। মুখ ভর্তি দাড়ি, মাথায় সাদা চুল, বড় বড় চোখ। সবাই দেখছে সেই দৃশ্য। ভয়ও লাগছে, তবুও মনে সাহস, গণৎকার আছে। ফরিদ গণৎকার আস্তে আস্তে চোখ খুললেন। তারপর তিনি আগুনের মধ্যে সেই ভীষণ ছায়ামূর্তিটাকে জিজ্ঞেস করলেন, তুই কে? বল। ছায়ামূর্তির কণ্ঠ ভেসে এলো, কেন? এখন তো তোরা আমায় চিনতে পারবি না। আমি তোদের ভালো করেছি, তোদের জন্যে সবসময় চিন্তা করতাম, আর আজ আমায় চিনতে পারছিস না? ফরিদ গণৎকার একটু বিরক্ত হলেন। তিনি গম্ভীরভাবে আবার জিজ্ঞেস করলেন, তাড়াতাড়ি বল, কে তুই? আমি রাজা শেরবাজাল। কেন তুই এরকম ক্ষতি করার চেষ্টা করছিস? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে মরে গেছি। আমার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল ০০। সেই নম্বরে আমার তৈরি একটা ট্রেন ছিল। সেটা এই নদীতে ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমার প্রিয় নম্বরে কোনো ট্রেন নেই। এমনকি ওই নম্বরের কোনো জিনিসও বাজারে নেই। আমাকে আজ সবাই একেবারে ভুলে গেছে। আমি মরে যাবার পরে আমাকে এই নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আর আমি খুঁজে বের করি আমার সাধের ট্রেনটাকে। ৫ দিন আগে আমার শেষ বংশধর মরে আমার কাছে এসেছে। এখন আমার বংশের কোনো লোক তোদের দেশে নেই। রোজ রাতে ট্রেনটা করে লাল নদীর ওপর এসে আমার দনবলদের নিয়ে সুন্দর গ্রামটাকে দেখি আর কাঁদি। তো এখন কি করতে চাস তুই? কি করলে তুই আনন্দ পাবি? আমার প্রিয় সংখ্যার একটা গাড়ি তৈরি করতে হবে। আমাদের আত্মার সদ্গতি করতে হবে, তাহলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। কিন্তু তোর ওই গাড়িটা? ওটা লাল নদীর একেবারে তলায় আছে। আমি আজই ওটা ছেড়ে দিচ্ছি। তোর লোক দিয়ে কাল তুলে নে। পরের দিন সকালে ইঞ্জিনিয়ার আর মজুরের দল এলো। নদীর তলা থেকে ট্রেন তোলা হলো। রাজা শেরবাজাল আর তার সঙ্গীদের আত্মার সদ্গতির ব্যবস্থা করা হলো। আর রাজার প্রিয় ০০০ নম্বর দিয়ে আবার নতুন ট্রেন চালু হলো। সুন্দর গ্রাম লাল ডুবে আর কোনো ভয় রইল না। সবকিছু আবার আগের মতোই শান্ত হয়ে গেল। যেভাবে চলার সেইভাবেই চলতে লাগল।